আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম জান্নাহ। লিখেছেন তাজরিয়ান খান তানবী। পর্ব সংখ্যা ৪৯ থেকে ৫১ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। প্রায় মিনিট ১৫ পর শুভ্রার রুম থেকে বেরিয়ে আসে শারহান। বাইরে তালা লাগিয়ে তার চাবি নিয়ে নেয় বুক পকেটে। কঠিন শান্ত সে। রুম থেকে বেরিয়েই স্বাভাবিক হয়ে ডাইনিং চেয়ার সরিয়ে আরাম করে বসে শারহান। সবাই দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাহ শারহানের সামনে গিয়ে অস্বস্তিকর গলায় বলল, এসব কি শুরু করেছেন আপনি? শারহান দুর্বোধ্য হাসলো, হালকা গলায় শুধায়, আপনি আমার সাথে যাবেন রজনীগন্ধা? জান্নাহ প্রতিবাদে সরে বলল, না, কোথাও যাব না আমি। আপনি চাবি দিন। কি করেছেন আপনি শুভ্রা আপুর সাথে? শারহান জান্নাহের প্রশ্নের তোয়াক্কা না করে থমথমে গলায় বলল, আপনি আমার সাথে যাবেন কিনা বলুন। সেরাজ অতিষ্ঠ হয়ে ওঠে। শারহানের এমন রুক্ষ ব্যবহারে সে বরাবরই বিরক্ত। ফুঁসে উঠে বলল, এইসব কি ধরনের ব্যবহার শারহান? বোনের সাথে কেউ এমন করে? শারহান ক্ষুব্ধ চোখে তাকিয়ে চরম আক্রোশ নিয়ে উঠে দাঁড়ায়। তার গায়ে যেন অসুর বর করল। পুরো খাবারের টেবিলটাকে উল্টে ফেলে সংক্ষুব্ধ গলায় ঘোষণা করল, না, শুভ্রা আমার বোন নয়। কোনো সম্পর্ক নেই এই বাড়ির সাথে আমার। আমি আমার রজনীগন্ধার সাথে কথা বলছি, আর একটা কথাও কেউ বলবে না। শারহান তার রাগ প্রশমিত করে চেয়ারটাকে আবার বসে ফুসফুস করছে সে। সরব দৃষ্টি রেখে মকমকে গলায় বলল, পটাশিয়াম সায়ানাইড চিনেন তো রজনীগন্ধা? আপনার হাতে মাত্র ৫ মিনিট, আর শুভ্রা আপুর হাতে ১০ থেকে ১৫ মিনিট। এখন বলুন, আপনি আমার সাথে যাবেন কি না? আটকে উঠে যান না। এসব কি বলছে শারহান? পটাশিয়াম সায়ানাইড ইনজেক্ট করা হলে ভিকটিমের হাতে বেশি সময় থাকে না। অধৈর্য গলায় বলে ওঠে জান্নাহ। কেন পাগলামি করছেন শারহান? শারহান অদরকুনে হেসে বিগলিত গলায় বলল, আপনি চলুন আমার সাথে রজনীগন্ধা। আপনি যেমনটা বলবেন আমি তেমনটা করব। সময় বেশি নেই রজনীগন্ধা, যাবেন? শারহানের কথা শুনে রক্তশূন্য হয়ে যায় সবার মুখ। ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই। জান্নাহ অবস্থা বেগতিক ভেবে বলল, যাবো আমি। ঝরা হাসে শারহান, মিষ্টি গলায় বলল, যান, তৈরি হয়ে আসুন। বিনা সময় পেয়ে নিজের রুমে পা বাড়ায় জান্নাহ। শারহান উঠে দাঁড়ায়। বুক পকেট থেকে চাবিটা নিয়ে ছুঁড়ে মারে সেরাজের দিকে, সাথে একটা সিরিঞ্জ। মৃদু গলায় বলল, এর মধ্যে সোডিয়াম থায়োসালফেট আছে। শুভ্রা আপুকে পুশ করে দিবেন, এতে সে আরও কিছুটা সময় পাবে। আমি অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে দিয়েছি, আসলো বলে নিয়ে যান। খুশি নই আমি। তাকে বলবেন এর শাস্তি সে পাবে। আমার সন্তান দোষী ছিল না। শারহান লম্বা শ্বাস টেনে নেয়। জাবিনের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, পারলে তোর মামাকে ক্ষমা করে দিস জাবিন। জাবিন ভোলা চাহনিতে চেয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না। অন্তরা কাঁদো কাঁদো হয়ে বললেন, এইসব কি কইতাছস বাপ? শুভ্রা তোর বইন। ওই কেন তোর মানিকরে মারবো? শারহানের কিছু একটা হলো। ভূমিকম্প উঠল যেন তার পায়ের নিচের স্তম্ভে। ২ হাঁটু ভেঙে নিচে বসে অন্তরার পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, কেন এত ভালোবাসলে তুমি আমাকে? কেন এত আগলে রাখলে? তোমার ভালোবাসা আমায় যে মৃত্যু দিল মা। অন্তরা যেন তার শ্বাস ফিরে পেলেন। মা, তার ছেলে তাকে মা বলে ডেকেছে। লম্বা লম্বা শ্বাস ফেলতে থাকে অন্তরা। আর্দ্র গলায় বললেন, তরে ভালোবাসমু না তো কারে ভালোবাসমু? তুই তো আমার কলিজার ধন। সত্যি যদি তোমার গর্ভে আমার জন্ম হতো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান হতাম আমি। অন্তরা যেন বিষ খেয়ে নিল। তার সারা শরীরে বিষাক্ত হয়ে গেল যেন। সেই বিষ যেন তাকে খুঁড়তে লাগলো। সদ্বিগ্ন গলায় বললেন, কি কস তুই? তুই আমার পোলা। এই কলিজায় রাইখা পালছি আমি তরে। আমার পোলা তুই, আমি তোর মা। শারহান উঠে দাঁড়ায়। গাঢ় গলায় বলল, সত্য বদলায় না মা, আমাকে ক্ষমা করো। না বুঝে ১২টা বছর তোমাকে আমি কষ্ট দিয়েছি। বুঝতেই পারিনি সন্তানের দেওয়া কষ্ট মাকে কতটা কাঁদায়। অন্তরা হাউমাউ করে কেঁদে বুক ভাসাতে লাগলো। এর মধ্যে জান্নাহ এসে দাঁড়ায়। শারহান শক্ত করে জান্নাহের হাত ধরে পা বাড়ায়। অন্তরা ঝাপটে ধরে শারহানকে। শারহানের বুকটা ছিঁড়ে যাচ্ছে তার মায়ের কান্নায়। তবুও নিজেকে বজ্র কঠোর রেখে বলল, ভুলে যাও আমাকে মা। আমি আর কখনো এই বাড়িতে ফিরবো না। এই বাড়ি আমার নয়। বাবা মাকে সামলাও। জমির বরফ হয়ে গেলেন। তার দুনিয়ায় যেন আজ উল্টে গেল। তিতি দৌড়ে এসে খাবলে ধরে জান্নাহকে ভাঙা গলায় বলল, পরিমা তুমি যেও না। মামা তুমি পরিমাকে নিও না। অনিচ্ছা সত্ত্বেও জোর করে জান্নাহের কাছ থেকে তিতিকে ছাড়িয়ে নিল শারহান। তিতির চোখে মুখে চুমু খেয়ে বলল, তোমার পরিমা আর কখনো আসবে না। তিতি শোনা, এই যে সবাই আছে সবার সাথে থেকো। ভাইয়া আছে, ভাইয়ার সাথে রোজ খেলো। যাবেন সামলা তিতিকে।
দাঁড়ালো না শারহান, হনহনিয়ে বেরিয়ে গেল জান্নাকে নিয়ে। অন্তরা বিলাপ করতে লাগলো। জমির তাকে জড়িয়ে ধরলেন, সান্ত্বনা দিয়ে বললেন, শারহান সব জেনে গেছে অন্তরা, ও আর ফিরে আসবে না। অন্তরা খ্যাটখেটিয়ে উঠলেন, কেন আইব না? জন্ম না দিয়ে কি মাওয়া যায় না? আমি ওরে জন্ম দেই নাই তো কি হইছে? ও এই বুকে আগলাইয়া রাখছি ওরে আমি। আপনি ওরে থামান ওরে ছাড়া আমি বাঁচুম না। শারহান সদর দরজায় পৌঁছায়। অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। শারহান গাড়ির দরজা খুলে আবার পেছন দিকে তাকায়। পুরো বাড়িটাকে দেখে, যেখানে তার শৈশব কেটেছে। আর কখনো ফেরা হবে না এই বাড়িতে, দেখা হবে না এই মানুষগুলোর সাথে। গাড়ি চলতে শুরু করলো। এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে নিজের চোখ মুছে চলছে শারহান। তার ভেতরকার মানুষটি আজ সত্যিই মরে গেছে। জান্নাত চেয়ে আছে অবিরাম। ছোটবেলা থেকে প্রাণচঞ্চল, দুরন্ত আর ডানপিটে ছেলে শারহান। ক্লাসেও সবসময় ভালো রেজাল্টের অধিকারী। দুষ্টুমির সাথে ভালো ব্যবহারেরও সুনাম তার। 16-17 বছরে দাদুর দেওয়া ভালোবাসার উপহার ছিল তার সাইকেল। সারা এলাকা চষে বেড়াতো তার প্যাডেল মেরে। একদিন দুর্ঘটনাবশত সাইকেল থেকে পড়ে গিয়ে তার শিক ঢুকে যায় শারহানের পায়ে। খবর পৌঁছাতে পৌঁছাতে শারহানের অবস্থা হাতের বাইরে। ছোট একটা অপারেশন করাতে গিয়ে তাকে ব্লাড দেওয়ার প্রয়োজন হয়। প্রায় 15 দিন পর যখন শারহান সুস্থ, তখন কথায় কথায় শারহান বলল তার বাবা তাকে রক্ত দিয়েছে। কিন্তু শুভ্রা ফট করে বলে ফেলে, কি করে দিবে তার রক্ত? তো ম্যাচ করবে না। শারহানের সাথে মুখ ফসকে বলা সেই কথার রেশ ধরে শারহান বোনের আগে পিছে ঘুরতে থাকে। জাবিন তখন 3 কি 4 বছরের। শারহান ছোটবেলা থেকেই প্রখর বুদ্ধিমত্তার অধিকারী। কোনো দিদা তার মনের ঘরে ঘর বাঁধলে তা সে যে করেই হোক পরিষ্কার করবেই। তটস্থ শারহান বুদ্ধি করে যেই হসপিটালে তার অপারেশন করায় সেই ডক্টরের কাছে চলে যায়। 3 দিন তার আগে পিছে ঘুরে ডিএনএ টেস্ট করিয়ে জানতে পারে অন্তরা বা জমির কেউ তার বাবা মা নয়। চাপা কষ্টে যেন ঘিরে ধরে শারহানকে। ভেতরে ভেতরে নিষ্কম্পিত হতে থাকে শারহান। মরিয়া ওঠে সে। তার সেই জ্বলন্ত আগুনে ঘি ঢালে শুভ্রা। শারহানকে বলে তার মা এই বাড়িতে কাজ করত। অন্তরা যখন সন্তান ধারণ করতে পারছে না, আর এইদিকে শারহানের দাদু তার বংশ রক্ষার জন্য পুত্র সন্তানের দিকে পথ চেয়ে আছেন। শারহানের বাবা তার মাকে ছেড়ে চলে যান। আর এই বাড়িতে কাজ করার সময় সে জানতে পারে যে সে মা হতে চলেছে। টাকার বিনিময়ে শারহানকে কিনে নিতে ব্যর্থ অন্তরা শারহানকে কেড়ে নেয় এবং তার মাকে ব্রেথেলে বিক্রি করে দেয় যাতে করে সে আর কোনো দিন ফিরে আসতে না পারে। এমনটা বলা হয় শারহানকে, আর দ্বিধান্বিত শারহান তাই বিশ্বাস করে। এসএসসি পরীক্ষার পর শহরেও লেখাপড়ার নাম করে বেরিয়ে আসে সেই বাড়িতে। শুরু হয় তার অতীত খোঁজার লড়াই। কিন্তু সত্য ছিল অন্য। শারহানের দাদুর 2 ছেলে, জমির আর জয়নাল। 2 ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। শুভ্রার জন্মের পর অন্তরা ইউটেরাসে ইনফেকশনের জন্য আর গর্ভধারণ করতে পারেনি, কিন্তু এই কথা কাউকে জানানো হয়নি। এর মধ্যে জয়নালের 2 মেয়ের জন্ম হয়। শারহানের দাদুর বংশ রক্ষায় পুত্রসুখে হতবিহ্বল হয়ে পড়েন। এর মধ্যে অন্তরার বোন সান্ত্বনা তাদের গ্রামের কমল নামে এক ছেলেকে ভালোবাসত। 16 কি 17 বয়স ছিল সান্ত্বনার। আবেগের বশে সবচেয়ে বড় ভুল করে। সংসারের টানাপোড়েনে কমল পাড়ি জমায় দূরদেশে। তার কিছুদিন পর সান্ত্বনা জানতে পারে সে মা হতে চলেছে, কিন্তু কমল বা তার পরিবার কেউ তা মানতে রাজি ছিল না। এই অবস্থায় কম বয়সী হওয়ায় অ্যাবর্শনের ঝুঁকি দেখা দেয়। অন্তরা সেই সুযোগ কাজে লাগায়। জমিরকে তার কাজে প্রায়ই রূপগঞ্জ আসতে হতো। অন্তরা সেই সুবাদে জমিরের সাথে তাদের যৌথ পরিবার ভেঙে এখানে চলে আসে। শারহানের দাদু আপত্তি করলেন না, কারণ একজন ছেলের আশা যখন কেউ পূরণ করতে পারেনি, তাই তিনি কারো উপর কোনো আশা রাখলেন না। রূপগঞ্জ এসে নিজের বোনকে নিজ বাড়িতেই রাখেন। জানতে পারেন সান্ত্বনার ছেলে হবে। এক ঢিলে 2 পাখির মারার ফন্দি আঁটলেন অন্তরা। নিজের স্বার্থসিদ্ধি আর বোনের কলঙ্ক ঘুচাতে শারহানকে আপন করে নিলেন। শারহানের জন্মের সময় মারা যায় সান্ত্বনা। বোনের মৃত্যু শোকে কাতর অন্তরা শারহানকে বুকে নিয়ে নতুন স্বপ্ন দেখলেন। শারহানের জন্মের পরই জানানো হলো তার দাদুকে। এই নিয়ে জয়নাল আর লতা আপত্তি করলেন। অন্তরা জানান তিনি আগে থেকে কিছু বলেননি, কারণ যদি আবারও মেয়ে হয়। শারহানের দাদু যেন পূর্ণিমার চাঁদ হাতে পেলেন। নিজের বনেদি বাড়ি ছেড়ে রূপগঞ্জে এসে থাকতে লাগলেন। অডেল আর অফুরন্ত ভালোবাসায় বড় হতে লাগলো শারহানের দাদু তার সম্পত্তির ভাগী।
সম্পত্তির ৮০ ভাগ শারহানের নামে করলেন। এই নিয়ে দ্বিমত করেনি জয়নাল, কারণ ততদিনে লুবনার জন্ম হয়েছে এবং সে ভেবেছে লুবনার সাথেই শারহানের বিয়ে দেবে। শুভ্রা সব নীরবে সহ্য করলেও ভেতরে ছিল ছাই চাপা আগুন, যা একদিন দাবানল হয়ে সব জ্বালিয়ে দিল। নিধির সাথেও বিয়ের ব্যাপারে মত ছিল না শুভ্রা কখনো চায়নি শারহান বিয়ে করুক, কারণ পরবর্তীতে এই সম্পত্তির মালিকানা পাবে শারহানের সন্তান। আর যদি শারহানের কোনো সন্তান না থাকে তাহলে জাবিন। নিজের সন্তানদের জন্যই এই ঘৃণিত ষড়যন্ত্রের শখ কষে শুভ্রা, কিন্তু মাঝে জান্না এসে সব নড়বড়ে করে দেয়। শারহান কেন বিয়েতে রাজি হলো শুভ্রার তা অজানা। শারহানের মনে তার বাবার প্রতি ঘৃণা ছিল যে যে তার মাকে ছেড়ে চলে যায়, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছুই চেয়েছে। শুভ্রা চায়নি শারহান আর জান্নাইয়ের মাঝে সব ঠিক হোক, কিন্তু অন্তরা তাকে কিছু না জানিয়েই এই কাণ্ড করে বসে। তাই আর কোনো উপায় না পেয়ে খাবারের সাথে মেডিসিন মিশিয়ে জান্নাইয়ের গর্ভেই তার সন্তানের আত্মহুতি দেয়। ভেবেছিল কম বয়সের কথা বলে সব মাটি চাপা দিবে, কিন্তু শারহানকে ডক্টরই বলে যে ফিটার্স আগেই নষ্ট হয়ে গেছে, আর সেই কারণে ব্লিডিং বেশি হয়। শারহান আর কিছু না ভেবে তার বাবার কাছ থেকে সবটা জানতে চায়। বেকায়দায় পড়ে বাধ্য হয়ে জমির সবটা বলে। তাই শারহানের আর বুঝতে বাকি রইল না যে মানুষটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছে সেই তার বুকে খঞ্জর ঢুকিয়েছে। রোদের তপ্ততায় ইতিশামের নাভিশ্বাস, তবুও দাঁড়িয়ে আছে প্রিয়তমার এক ঝলক পাওয়ার জন্য। মেহনাজের বাড়ির পাশেই যে বিশাল বটগাছ, তার ছায়াতেই দাঁড়িয়ে আছে ইতিশাম। ঘন্টা ধরে আজ 3 দিন এমনভাবেই দাঁড়িয়ে থাকে ইতিশাম। মেহনাজদের বাড়ির সামনেই সূর্যের প্রখর তাপমাত্রার মধ্যে দাঁড়িয়ে শরীর গলিয়েও মন গলাতে পারেনি মেহনাজের। বাড়ির পাশের বাগান থেকে বেড়ার ফাঁক দিয়ে রোজ নিয়ম করে ইতিশামকে দেখে মেহনাজ, আর তাকে দেখেই তাপে ছড়িয়ে পড়া ইলেকট্রনের মতো বিক্ষিপ্ত হতে থাকে মেহনাজের রাগ। দুপুর রোদে জ্বলে পুড়ে মাত্রই বটগাছের নিচে গিয়ে দাঁড়িয়েছে ইতিশাম। আজ আর সে ফিরবে না, যতক্ষণ না পর্যন্ত সে তার কথা ব্যক্ত করতে পারবে। এখানেই দাঁড়িয়ে থাকবে। মেহনাজদের বাড়ির দরজাটা কাঠের তৈরি, টিনের উপর আড়াআড়ি করে কাঠ লাগিয়ে তার দুটো পাল্লা করে মাঝে সিটকিনি দেওয়া, যেমনটা সাধারণ ঘরবাড়ির হয়ে থাকে। মেহনাজের তপ্ত দেহ যেন আরও জ্বলে উঠল ইতিশামকে এখনও না যেতে দেখে। চঞ্চল পা তড়িত বেগে বাড়িয়ে বটগাছতলায় এসে স্থির হয়, ক্ষোভিত গলায় প্রশ্ন ছুড়ে, কেন কেন বারবার এখানে আসছো তুমি? তোমাকে না বারণ করেছি? ইতিশাম বুক ফুলিয়ে শ্বাস নিল, কোমল গলায় বলল, কথা তো বললে না। এতটা দহন ক্রিয়া জ্বালিও না আমায়। অনেক তো পোড়ালে, এইবার না হয় একটু প্রেমের বর্ষণই করাও। তেতে ওঠে মেহনাজ, সশব্দে বলে ওঠে, প্লিজ আর কোনো কথা শুনতে চাই না আমি। যা ছিল তা শেষ অনেক আগেই, আর কিছু হওয়ার বাকি নেই। ইতিশাম করুণ গলায় বলল, একবার আমাকে বলার সুযোগ তো দাও। ঝড়ে ভেঙে পড়া গাছের মতো ইতিশামের বুকে পড়ে মেহনাজ, তার শার্ট খামচে ধরে বুক কাঁপিয়ে কেঁদে বলল, কেন এমন করলে? কেন ধোঁকা দিলে আমায়? ইতিশাম আলতো হাতে জড়িয়ে নেয় মেহনাজকে, তার বুকটা যেন অদ্ভুত শীতলতায় আচ্ছন্ন হলো। মখমলে গলায় প্রতুক্তি করে বলল, আমি তোমাকে ধোঁকা দেইনি নাজ, আমি আজও ঠিক ততটাই তোমায় ভালোবাসি যতটা প্রথম দেখায় বেসেছি। যা হয়েছিল তা আমাদের ভাগ্যের দোষ। মেহনাজ ইতিশামের মুখ থেকে মাথা উঠায়, কান্না মিশিয়ে অভিমানী গলায় বলল, এখন ভাগ্যের দোষ কেন দিচ্ছ? সেদিন এমন কেন করলে? ইতিশাম বিগলিত গলায় দৃঢ় হয়ে বলল, যা দেখেছ ভুল দেখেছ। মেহনাজ ভ্রুতুটি করে কান্নার ফলে তার চশমাটা ঘোলা হয়ে যায়। ইতিশাম ধীর হাতে তা খুলে নিয়ে একটা টিস্যু দিয়ে মুছে আবার মেহনাজের চোখে লাগিয়ে দেয়। মেহনাজ তার কান্নায় দলা গিলে নেয়। সম্পর্কের শুরু থেকে ইতিশাম যত্নশীল ছিল তার প্রতি, কিন্তু হঠাৎ সবকিছু ছন্নছাড়া হয়ে গেল। বটগাছের নিচে বসে আছে দুজন, গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে সূর্যের তির্যক রশ্মি বেদ করে চলে আসছে, গাছের ডালের ছায়া পড়ছে মাটিতে। মেহনাজ নির্নিমেষ তাকিয়ে আছে, মৃদু গলায় বিড়বিড় করে বলছে ইতিশাম, আসলে ওর সাথে অনেক বছরের টানাপোড়েন, একটা ঘটনার জের ধরে ও আমার উপর ক্ষেপে আছে, তাই সেদিন ওই ছবিগুলো এডিট করে তোমার কাছে পাঠিয়েছে। আমরা সবাই একটা পার্টিতে ছিলাম, ড্রিঙ্কস করেছিলাম, কিন্তু লিমিট ক্রস করিনি।
মেয়েটা মাত্রাতিরিক্ত নেশাগ্রস্ত ছিল। ওকে বাসায় পৌঁছে দিয়েছিলাম, এর বেশি কিছুই না। তুমি সেদিন আমার পুরো কথা না শুনেই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে। কত খুঁজেছি তোমায় আমি, পাইনি। মেহনাজ স্থবির হয়ে রইল। এই ছোট্ট ঘটনায় সে যে অনেক বড় ভুল করে ফেলেছে। ইতিশাম ঘাড় বাঁকিয়ে সরব দৃষ্টিতে তাকালো, স্মিত গলায় বলল, ক্ষমা করবে না আমাকে? মেহনাজ দুফোঁটা চোখের পানি ফেললো, থমথমে গলায় বলল, আমার সেই অধিকার নেই ইতিশাম, আমি তোমার যোগ্য নই। ভুরু কুঁচকে ফেললো ইতিশাম, গভীর স্বরে বলল, এমন বলছো কেন? হঠাৎ করেই জমজম করে কেঁদে ফেলে মেহনাজ। বটতলায় যেন ঝড় বইতে শুরু করলো। ব্যগ্র হয়ে বুকের সাথে মেহনাজকে চেপে ধরে ইতিশাম উদ্বেলিত গলায় বলল, শান্ত হও, কি হয়েছে খুলে বলো আমাকে। মেহনাজ তীক্ষ্ণ সুরে ইতিশামের হাতা খামছে ধরে বিলাপ করতে থাকে, কাঁদতে কাঁদতে গলা বসে আসে তার। ইতিশাম হাত বুলাতে থাকে মেহনাজের মাথায়। কাকের কর্কশ আওয়াজ ছন্দ তুলে নিরাগ পরিবেশে বেশ কিছুক্ষণ কান্নার পর একটু ধাতস্থ হয়ে মেহনাজ ধরা গলায় বলল, তোমাকে ভুল বুঝে আমি চট্টগ্রাম চলে গিয়েছিলাম। সেখানে একটা নার্সিং ট্রেনিং সেন্টারে কোর্স করছিলাম। সেখানে আমার সাথে পরিচয় সীমানের সাথে। ও একজন ফটোগ্রাফার ছিল। অল্প কিছু সময়ের মধ্যেই কেন যেন ওকে ভালোবেসে ফেললাম আমি। রোজ হোস্টেলের বাইরে ঘন্টা ধরে আমার অপেক্ষা করত। আমি ক্লাস শেষ করে আসতাম, আমার ছোট ছোট সব আবদার আমার বলার আগেই পূরণ করত। কি থেকে কি হয়ে গেল আমি জানি না। তোমার দেওয়া ধোকার পর আমি পুরো ভেঙে পড়েছিলাম। সবটা জেনেও সীমার আমাকে মেনে নিয়েছে, নতুন করে বাঁচতে শিখিয়েছে, উঠতে শিখিয়েছে। কিন্তু পরক্ষণেই আমার সেই সব কিছু এক নিমিষে ধূলিসাৎ করে দিয়েছে সীমান। নিজের স্বার্থসিদ্ধির পর হাওয়া হয়ে যায়। কোথায় থাকে, কোথায় কাজ করে, কিচ্ছু জানি না আমি। ওকে খোঁজার কোনো উপায়ও ছিল না আমার কাছে। ঝর্ণার বেগে কাঁদতে থাকে মেহনাজ। ভালোবেসে সতীত্ব হারিয়ে সে এখন ভাঙা আয়নার মতো। তাতে মুখচ্ছবি তো দেখা যায়, কিন্তু তাতে অকল্যাণ বয়ে আনে। ইতিশাম চল শক্ত হয়ে আসে, মস্তিষ্কের রগগুলো টনটন করে যেন ছিঁড়ে যাবে। হাতের রগগুলো ফুলে ফেপে ওঠে, ফুসফুস করতে থাকে ইতিশাম। ভাবতেই ঘৃণা লাগছে তার প্রিয়তমার শরীরে অন্য কারো স্পর্শ। ছি। বেশ কিছুক্ষণ মৌনতায় কাটে দুইজনের। মেহনাজ নিজের অপরাধে অপরাধী, ইতিশাম নিজের ভুলে সাজাপ্রাপ্ত। কিন্তু সে সত্যিই এই মেয়েটিকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। হুট করে অবাক কাণ্ড করে ইতিশাম বুকের পিঞ্জিরায় ঝাপটে ধরে মেহনাজকে আশ্বস্ত করে সকল ভুল দুঃস্বপ্ন ভুলে তারা নতুন করে শুরু করবে। মেহনাজ রাজি নয়। সে এই মানুষটাকে ঠকাতে চায় না, কিন্তু নাসরবান্দা ইতিশাম শরীরকে নয় হৃদয়কে ভালোবেসেছে সে। আর এই হৃদয়ের পরিশুদ্ধতা হৃদয় দিয়ে করবে। মেহনাজের বাবা ইতালি গিয়েছে তার মাকে নিয়ে। 2 দিন আগেই তার অপারেশন হয়েছে। কৃত্রিম হাড় বসিয়েছে হোসনার পায়ে, হয়তো সে হাঁটতে পারবে। ইতিশাম দেয়ালের সাথে চেপে জানালা দিয়ে নির্নিমেষ তাকিয়ে আছে, হাতে তার ধোয়া ওড়ানো কফি। মেহনাজ শান্ত হয়ে বিছানায় বসে আছে। কফিতে চুমুক দিয়ে ইতিশাম সন্দিহান গলায় বলল, সীমানের কোনো ছবি আছে তোমার কাছে? মেহনাজ অস্পষ্ট স্বরে বলল, না, ও ফটোগ্রাফার ছিল। ইতিশাম চট করে কিছু একটা ভাবলো, পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি দেখালো মেহনাজকে। তরক করে ওঠে মেহনাজের হৃৎপিণ্ড। এ তো সীমান। থতমত খেয়ে বলল, তো তুমি এই ছবি কোথায় পেলে? ওকে চেনো তুমি? এই এক লাইনেই যেন গা ছাড়া দিয়ে উঠল ইতিশাম। বিছানায় বসে অসহায় দৃষ্টিতে তাকালো মেহনাজের দিকে। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনাজ। অতি শীতল গলায় ইতিশাম বলল, ও সীমান নয়, ও শারহান। আর ও কোনো ফটোগ্রাফার নয়, ও একজন জার্নালিস্ট। ধপ করে নিচে বসে পড়ে মেহনাজ। ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে কম্পনরত গলায় বলল, শারহান? শারহান জেদি, জান্নাইর স্বামী? আমি আজ পর্যন্ত ওর স্বামীকে দেখিনি, শুধু শুনেছি। ওর বিয়ের পর আর আসেনি বাড়ি। ইতিশামের কানে বাজতে থাকে সেই কথা। শারহান বলেছিল সে বদলা নিবে, না গিলতে পারবে না উগরাতে। তাই করল শারহান, বদলা নিল। 2 মানবীর ধুধু নিঃশ্বাসের আওয়াজ বাতাসে আলোড়ন তুলতে লাগলো। ইতিশাম নিজের মাথার চুল মুষ্টিবদ্ধ করে রেখেছে। চোখ দুটি লালা লালা হয়ে রক্তিম রং ধারণ করেছে। নাক ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। এইভাবেও কেউ বদলা নেয়? ছোট মুখটা ম্লান করে ডিবানে বসে আছে জান্না। তার সামনেই তার প্রাণ অধীর আগ্রহে বসে আছে। কখন কথা বলবে তার রজনীগন্ধা? জান্না ভাবতেই পারছে না শুভ্রা এমন কাজ করতে পারে। গুদুলির ম্লান আলো তার পাট চুকিয়েছে অনেক আগেই। নিশুতি রাত ধীরে ধীরে এগিয়ে চলেছে ঘড়ির কাঁটার সাথে। সময় চলে তার আপন গতিতে, কিন্তু সেই সময় বড্ড বেইমান। কাউকে দেয় আকাশসম খুশি, আর কাউকে দেয় সমুদ্রের অগণিত জলরাশি সমান কষ্ট।
কেউ তা দলিয়ে পা দিয়ে পিষে ফেলে সামনে এগুতে পারে, কেউ বা নিজেই নিষ্পেষিত হয় সেই মায়াজালে। বিয়ের পর থেকে শুভ্রা জান্নাকে নিজের ছোট বোনের মতো আগলে রেখেছে, শারহানের সব ব্যাপারে অবগত করেছে। কিসে শারহান খুশি হয়, কিসে সে রাগ করে, কিন্তু এত কেয়ারিং এর মাঝে এতটা ঘৃণা চেপে রেখেছে মনে, যার জন্য আজ তার অনাগত সন্তানকে মাতৃগর্ভে প্রাণ দিতে হলো। শারহান নির্বিকার গলায় বলল, কথা বলবেন না রজনীগন্ধা, শাস্তি দিচ্ছেন আমায়? জান্নাত ছোট ঢোক গিলে আলতো গলায় বলল, বাড়ি যাবেন না শারহান? তাচ্ছল্য হাসলো শারহান, উপহাস করে বলল, কার বাড়ি যাব? ওই বাড়ি আমার নয় রজনীগন্ধা, আমার সব কিছু কেড়ে নিয়েছে তারা, এত ভালোবাসা আমি চাইনি রজনীগন্ধা। জান্নাতের চোখ ভরে আসে, উপচে পড়ে সাগরের নোনতা জল। ধরা গলায় বলল, আপনি এমন কেন করলেন? যদি শুভ্রা আপুর কিছু হয়ে যেত? তাচ্ছিল্য সুরে বলে শারহান, আমি এতটাও নিষ্করুণ নই। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সত্যি ওই মানুষটার জানটা আমি ছিনিয়ে নেই, যে আমার ছোট্ট সোনাকে বাঁচতে দেয়নি, কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছি ওই দুইজন বৃদ্ধ মানুষের জন্য, যারা হৃদয় উজাড় করে ভালোবাসা দিয়েছে আমায়। এক গলিত পচা নর্দমার শারহানকে বুকে তুলে নিয়েছে ওই ছোট্ট দুটি আকুল সত্তার জন্য, যারা আমাকে মামা বলে ডেকেছে। আমি তো আপনাকে ছাড়া আমার একটা নিঃশ্বাসও কল্পনা করতে পারি না। তাহলে সেরাজ কি করে তার অর্ধাঙ্গিনীকে ছাড়া বাকি জীবন কাটাবে? তাই ক্ষমা করেছি তাকে আমি। আল্লাহ নাকি সবাইকে তার পাপের শাস্তি দেয়, আমি তার উপর এই দায়িত্ব ন্যস্ত করলাম। 12 কয়েক নাক টানে জান্নাতের সামনে আসন পেতে মেঝেতে বসে থাকা শারহান ধীরগতিতে হাঁটু মেঝেতে ঠেকিয়ে উঁচু হয়। জান্নাতের নাকের ডগায় অদর স্পর্শ করায়। নাকের নিচে উপরের ঠোঁটের মাঝ বরাবর সে দ্বিখণ্ডিত ভাঁজ আছে, তাতে ছোট্ট চুমু খায়। শারহান জান্নাতের নরম তুলতুলে দুই গালে শুষ্ক ঠোঁটের স্পর্শ আঁকে, আঁজলাই নিয়ে নেয় জান্নাতের মুখটা। অতি সন্তর্পণে মৃদু কামড় বসায় জান্নাতের নিচের অধর পল্লবে। ঘোর লাগা চোখে তাকিয়ে আদুরে গলায় বলল, আপনাকে অনেক আদর করতে ইচ্ছে হচ্ছে রজনীগন্ধা, রেস্ট নিন। শারহান উঠে যেতে চাইলে তার হাত ধরে কাতর গলায় বলল শারহান চোখে হেসে গাঢ় গলায় বলল, আপনাকে যে পুরো সুস্থ হতে হবে রজনীগন্ধা, এই প্রমত্তা নদীর উপচে পড়া ঢেউ তো আপনাকে সামলাতে হবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কোলাহল মুক্ত রেস্তোরাঁয় বসে আছে ইতিশাম আর শারহান। স্বচ্ছ কাজ গলিয়ে দিনের শেষ সূর্যের লালিমা রোশনির একটা তীক্ষ্ণ ফলা এসে হানা দিয়েছে তাদের টেবিলে। একটু পরেই ম্রিয়মান দিনের আলো গুদুলির মায়ায় জড়াবে। রেস্তোরাঁর পাশে থাকা কদম গাছটা নিরাগ, তার নিচেই বেড়ির মধ্যে বসে আছে একজোড়া কাপল। রেস্তোরাঁর দুই পাশে সারিবদ্ধভাবে রাখা আছে গোলাপ, বেলি আর চাপা ফুলের গাছ। বেলির ফুলের তীব্র গন্ধে যেন সরব হয়ে আছে সেই জায়গাটা। বসে থাকা সেই কাপলের মেয়েটি উন্মুখ দৃষ্টি দিয়ে অবলোকন করছে আর মুখ ফুলিয়ে নিঃশ্বাসের সাথে সাথে নিচ্ছে বেলি ফুলের সেই ঘ্রাণ। স্থির চাহনি, চাপা আক্রোশে একে অপরের প্রতি বিন্দু বিন্দু করে জমে থাকা রাগ যেন অথই সাগরে রূপ নিয়েছে ইতিশামের ঘাড়ের রক টান টান হয়ে আছে। সামনের ব্যক্তিটাকে এতদিন হৃদয়ে স্থান দিলেও আজ ইচ্ছে করছে সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে পদদুলিত করতে। নিজের ভেতরকার রাগকে নিজের মধ্যেই দমিয়ে নিল ইতিশাম। কোনো রকম চিন্তা ছাড়াই নির্বাচিতে বসে আছে শারহান। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে সামনের ফাইল থেকে একটা স্কেচ এগিয়ে দেয় ইতিশাম, চোখের পাতা ঝাঁকিয়ে তা দেখার জন্য বলে শারহানকে। শারহান বেখেয়ালিভাবেই নাক কুচকে স্কেচটা হাতে নেয়। ধপধপ করে ওঠে তার শিরা উপশিরা, চোখের পাল্লা দুটো প্রশস্ত করে শ্বাসের গতি বাড়িয়ে দেখতে থাকে ইতিশাম। গভীর দৃষ্টিতে শারহানের প্রতিক্রিয়া দেখে মুহূর্তেই বিগলিত হাসে শারহান। স্কেচটা হাতে নিয়ে খামখেয়ালি করে বলল, তো? ইতিশাম চেয়ার থেকে পিঠ আলগা করে ভারী গলায় শুধায়, তুই জানিস উনি কে? মুখটা ফুলিয়ে জিভ নাড়ে শারহান। কোনো ধরনের ভাবালেশ হলো না তার। শান্ত চোখে এদিক ওদিক তাকিয়ে আবার তাকায় ইতিশামের দিকে। সরস গলায় বলল, আমি কি করতে পারি তোর জন্য? খলখলিয়ে ওঠে ইতিশাম, রাগে ফেটে যাচ্ছে তার মস্তিষ্ক। গনগনে গলায় বলল, বুঝতে পারছিস না কি করবি? জান্নাতের মামা উনি। ফোঁস করে দম ফেলল শারহান, নির্ভীক গলায় বলল, তো? রেস্তোরাঁর অনেকেই চেয়ে আছে তাদের দিকে। শারহানকে শান্ত মনে হলেও ঝড় বয়ে এনেছে ইতিশাম। তার দারাজ গলার আওয়াজে কেঁপে ওঠে বন্ধ রেস্তোরাঁ। ইতিশাম জমাট গলায় বলল, ওই খুনগুলোর সাথে জান্নাতের মামা জড়িয়ে আছে। শারহান বিক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, জানি। ইতিশাম অদর ছড়িয়ে শ্বাস ফেলে সংক্ষুব্ধ গলায় বলল, তাহলে নিশ্চয়ই এটাও জানিস ওই খুনগুলো জান্নাই করেছে? সেকেন্ডে ধরা কাঁপিয়ে
খেপে ওঠে শারহান। রেস্তোরাঁয় রাখা প্লাস্টিকের টেবিলটা শারহানের হাতের জোরালো ধাক্কায় কোথায় গিয়ে ঠেকেছে তা জানে না। কলকল শুরু হয় রেস্তোরাঁয়। ভীত সম্ভ্রান্ত বাকি কাস্টমাররা হকচকিয়ে ওঠে। শারহান ইতিশামের কলার ঝাপটে ধরে প্রশস্ত গলায় বলল, এসবের মধ্যে আমার রজনীগন্ধাকে টানবি না। আমি সব জানি, আর জানি বলেই তো তোকে এই কেস দিয়েছি। ইতিশামের বুক হাঁপড়ের উঠানামা করছে। মেঘের মতো গর্জন করে বলল, কি বলতে চাস তুই? শারহান তার মোবাইল বের করে কিছু একটা করে। ইতিশামের মেসেজ টোন বেজে ওঠে। শারহান নির্বিঘ্ন গলায় বলল, একটা SMS টেস্ট করেছি, দেখ, তারপর বল কি করবি। ইতিশাম তড়িৎ বেগে নিজের মোবাইল হাতে নেয়। SMS দেখে যেন তার পায়ের তলার মাটি সরে গেল। কোনো উপায়ান্তরের ধার সে ধারল না। শারহানের চোয়ালে এক সজোরে ঘুষি লাগায়। বেকায়দায় শারহান দাঁড়িয়ে থাকলো না। সেও এক পাল্টা ঘুষি মেরে বসে ইতিশামের নাক বরাবর। দস্তদস্তি শুরু হয় দুই বন্ধুর মধ্যে। রেস্তোরাঁর সার্ভিস বয়রা ভয়ে কাচুমাচু হয়ে যায়। ম্যানেজার কল করে পুলিশকে। ততক্ষণে একে অপরের রক্তে গোসল করে নিয়েছে দুইজন। ইতিশামে সাদা শার্ট রক্তে মেখে গেছে। শারহানের কপাল আর ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে। তার পোলো শার্টের বুকের মাঝে চাপড় বসায় ইতিশাম। এক ঝটকায় নিজের মুখের সামনে টেনে ধরে বলল, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে শারহান। এইবার তোর প্রায়শ্চিত্তের পালা। হারানো যন্ত্রণা কি এইবার বুঝবি তুই। শারহান উন্মাত্ত হাসে। নিজের ঠোঁটের রক্ত হাত দিয়ে স্লাইড করে নিয়ে আবার মুখ পুড়ে দেয়। সাবলীল গলায় বলল, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই নিজেকে নিয়ে ভাব। জান্না আর তার মামা কেউই এই কেসে ইনভলভ থাকবে না। তুই ওদেরকে এই কেস থেকে মুক্ত করবি, না হলে মেহনাজের এই ভিডিও শুধু তুই কেন, আমজনতা দেখবে। ইতিশাম নিজের সমস্ত শক্তি দিয়ে পাঞ্চ করে শারহানের কানের একটু নিচে ধপাস করে পেছনের চেয়ারে উপর গিয়ে পড়ে শারহান। উন্মাদের মতো হাসতে হাসতে উঠে দাঁড়ায় শারহান। দুই রক্তমাখা হাত দিয়ে নিজের জামা ঝাড়তে থাকে। শান্ত কিন্তু ভারী গলায় বলল, কষ্ট হচ্ছে তোর? আমারও হয়েছে। তোর কারণে রোজ 1 ঘন্টার রাস্তা পায়ে হেঁটে আমাকে কোচিং করতে যেতে হতো। কলেজের টিচাররা আমাকে পড়াতে চাইতো না। আর যদি কোনো টিচার রাজিও হতো, তাহলে কলেজের কোনো না কোনো স্টুডেন্ট আসতোই সেই কোচিংয়ে। ওই যে আমার দুর্ভাগ্য, তোর মতো বন্ধু পেয়েছি। সারাটা জীবন যাদের মা বাবা জেনে এসেছি, তারাও আমায় ধোঁকা দিল। যেই বোনকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি, সেই আমার জীবনটা নষ্ট গলির বানিয়ে দিল। আর তুই, তোর আর আমার হিসাব শেষ। তুই এই কেস থেকে মামা আর জান্নাকে ক্লিয়ার করবি, আর আমি মেহনাজকে। ইতিশাম বজ্রকণ্ঠে বলল, আরে গাদা, তুই যাকে বাঁচানোর কথা বলছিস, মেহনাজ তারই মেয়ে। জান্না এর আপন মামাতো বোন মেহনাজ। শারহানের বিস্ময় যেন আকাশ ছুলো। গা গুলিয়ে উঠল তার, যেন এখনই সব বেরিয়ে আসবে ভেতর থেকে। কাঁপতে থাকে শারহান। মিহি গলায় বলল, কি বলছিস তুই? এটা হতে পারে না। চেয়ারের উপর ধপাস করে বসে পড়ে ইতিশাম। চিৎকার করে পুরো দুনিয়া উল্টে ফেলতে ইচ্ছে হচ্ছে তার। নিজের চুলগুলো টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি ঠিকই বলছি। মেহনাজ জান্না এরই বোন। কি করে পারলি এসব করতে তুই? কি করবি এখন তুই? জান্না যদি জানতে পারে? কালবৈশাখী ঝড়ের মতো তেড়ে এসে ইতিশামের কলার ধরে তাকে ঝাঁকাতে থাকে শারহান। তীব্র রোষ নিয়ে বলল, কে বলবে তোকে? কে বলবে তাকে? ভুলে যাস না, এই ভিডিও এখনো আমার কাছে। জান্না ছাড়া কারো কোনো মূল্য নেই আমার কাছে। যদি তুই জান্নাকে এইসব বলিস, তাহলে আমি। দুই হাতে শারহানের বুকে ধাক্কা মারে ইতিশাম। প্রদীপ্ত গলায় বলল, কতদিন লুকিয়ে রাখবি তুই? একদিন না একদিন তো জান্না জানবেই যে ওর বোনের জীবনটা যে নষ্ট করেছে সে আর কেউ নয়, তারই প্রাণপ্রিয় স্বামী। তখন কি হবে ওই মেয়েটার? শারহান ভয় আর আবেগ নিয়ে বলল, কিচ্ছু হবে না, আমি তার কিছু হতে দিব না। সব হারিয়ে আমি জান্নাকে পেয়েছি। ওই একজন আছে যাকে আমি সত্যিই ভালোবাসি। যে আমাকে ভালোবাসে, ছাড়বো না আমি তাকে, পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও না। আমার রজনীগন্ধা আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কোথাও না। শেষের কথাগুলো বলতে বলতে গলা ধরে আসে শারহানের। তার সমস্ত পৃথিবী যেন শূন্য হয়ে গেল এক নিমিষে। সে তার রজনীগন্ধাকে ছাড়া বাঁচবে না, সত্যিই বাঁচবে না। দরজা খুলতেই ভ্যালভ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহনাজ। ইতিশামের সাদা শার্ট রঙিন হয়ে আছে। ততষ্ট হয়ে বলল, এই অবস্থা কি করে হলো তোমার? ইতিশাম জবাব দিল। ব্যস্ত পা দুটো চালিয়ে বেডরুমে গিয়ে বিছানায় বসলো মেহনাজ। দরজা লক করে উদ্দিত গলায় বলল, বসলে যে, চলো হসপিটালে যাই। ইতিশাম খাপছাড়া সুরে বলল, এইটুকুর জন্য হসপিটালে যেতে হলে তোমাকে বিয়ে করেছি কেন?
মেহনাজ কোনো প্রত্যুক্তি করলো না। ওদের বিয়ে হয়েছে আজ 2 দিন। কোনো রকম আড়ম্বর ছাড়াই বিয়েটা করে ইতিশাম। রাগে ইতিশামের জ্বলন্ত চোখ দিয়ে যেন অগ্নিনালা বিচ্ছুরিত হচ্ছে। হাঁটু গেড়ে তার সামনে বসে মেহনাজ নরম হাতে ইতিশামের শার্টটা খুলে প্রশ্ন করে, কার সাথে মারামারি করলে? ইতিশাম নিরুত্তেজ গলায় বলল, শারহানের সাথে। আহ, আস্ত ইয়ার, মেরে ফেলবে নাকি? মেহনাজ অনুযোগের স্বরে বলল, সরি সরি। ইতিশামের কাঁধের দিকটায় কাজ গেঁথে গেছে, সেইটা বের করতেই ব্যথা মিশ্রিত আওয়াজ করে সে। মেহনাজ পরম যত্নে তার ড্রেসিং করতে থাকে। ভাগ্যিস ইহতিশামের বাবা মা বাসায় নেই, থাকলে হই হুল্লোড় করে ফেলতো। মেহনাজ স্বাভাবিক গলায় শুধায়, মারামারি করলে কেন? ইহতিশাম ক্ষোভ নিয়ে তাচ্ছিল্য করে বলল, ওই শালা একটা গাদা, এত জেদের বসে কখন কি করে কিছু বুঝতে পারে না। আস্তে ইয়ার। ড্রেসিং করতে গিয়ে জ্বালা হয় ইতিশামের। মুখ বিকৃত করে সে মনোযোগ সহকারে নিজের কাজ করছে। মেহনাজ মিহি গলায় প্রশ্ন করে, ইতিশাম, তোমার বাবাকে বিয়ের কথা বলেছ? মেহনাজ নমনীয় গলায় প্রত্যুত্তর করে, বলেছি। কি বলল? খুশি হয়েছেন? বলল, জান্না নাকি তোমার কথা বাবাকে বলেছিল। ইতিশাম তাল মিলিয়ে বলল, 4 বছর আগে যখন জান্নাইয়ের ছবি তুমি আমাকে দেখিয়েছিলে তখন তো ও অনেক ছোট। শারহানের বাসায় দেখে কেন যেন মনে হলো ওকে আমি কোথাও দেখেছি, তাই কায়দা করেই কার্ডটা দিয়েছিলাম। মেহনাজ মিসকি হেসে রসালো গলায় বলল, যদি অন্য কেউ হতো তাকে বিয়ে করে নিতে? ইতিশাম স্বাভাবিক চোখে তাকিয়ে কড়া গলায় বলল, একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করি কি করে? ভালো করে রক্ত মুছে তা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়ে মেহনাজ। অধৈর্য হয়ে ওঠে ইতিশাম। কাবার্ড থেকে একটা অফ হোয়াইট রঙের শার্ট বের করে তা গলিয়ে নেয় গায়ে। ফাইলগুলো হাতে নিয়ে ক্ষীণ গলায় প্রশ্ন ছুড়ে, শারহানকে ক্ষমা করতে পারবে তো? ভ্রুকুঞ্চি করে মেহনাজ, একটা পিচাসকে কি করে ক্ষমা করা যায়? ইতিশাম শান্ত পায়ে মেহনাজের কাছে এসে দাঁড়ায়, তার কপালে গাঢ় চুমু খেয়ে বলল, শারহান ভুল করেছে। ওর আজকের এই জীবনের জন্য কোথাও না কোথাও আমিই দায়ী। ও জীবনে অনেক কিছু সয়েছে মেহনাজ, একদম একলা ও। জান্নাকে নিয়ে নতুন করে বাঁচতে চায় ও। তোমার সাথে যা করেছে সেই জন্য আমি ওকে ক্ষমা করব না, কিন্তু একজন মানুষ হিসাবে, বন্ধু হিসাবে আমার দায়িত্ব ওকে এই জীবন থেকে বের করে আনা। তোমার প্রতি আমার ভালোবাসা সেই প্রথম দিনের মতো, যার এক বিন্দুও কমেনি। আশা করব তুমি আমার কথা বুঝতে পারছো। শশব্যস্ত হয় পা বাড়ায় ইতিশাম। উদ্বিগ্ন কণ্ঠে মেহনাজ বলল, কোথায় যাচ্ছ? স্যারের কাছে। শারহান আমার কাছে একটা জিনিস চেয়েছে। আজ এত বছরে আমি আমার ভুলের মাসুল দিতে যাচ্ছি, তা যেন দিতে পারি। খেয়ে নিও তুমি, ফিরতে লেট হবে আমার। বাই। এই ছিল জান্নাতের 49 থেকে 51 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।